দুর্গাপূজার পরে বাংলার সবচেয়ে বড় উৎসব এখন ভোট। মহা ধুমধামে পালিত হয় এই উৎসব। বাংলাকে এখন তাই বলাই যায় ভোটমুখী বাংলা। সেই বাংলায় কালে কালে কত পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনারা, যদিও সেটা নতুন কিছুই নয়। এ পরিবর্তন ভোটের আগে আপনার চোখে পড়বেই। চলুন 2026-এর একেবারে টাটকা সতেজ 5 গল্প শোনা যাক, যদিও সেগুলো গল্প হলো একেবারে সত্যি, এবং সবকটি গল্পই বিধায়কদের ঘিরে। মানে আজকের এই ভিডিও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 5 বিধায়ককে নিয়ে। প্রথমেই চলে যাব বাঁকুড়ার ইন্দাস ব্লক। প্রথমে দুটো ছবি দেখাবো, দেখুন দুটো ছবি। আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি। কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা করেছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ঝাড় দেওয়া আমার ডিউটি নয়। আপনি কেন না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার কি এই দিকে ঢুকি না, যেদিকেই ঢুকুন। আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসবেন। আমার জানা আছে। কেন শিক্ষা অঙ্গন কেন এরকম এই যে দুটো ছবি দেখলেন, এটা হলো কুশমুড়ি হাই স্কুলের ছবি। আর ইনি বিজেপির বিধায়ক নির্মল ধারা। এই বিধায়কের হঠাৎ নজর পড়েছে স্কুলের দিকে, মানে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে। স্কুল চলছে, পড়ুয়াদের পঠন পাঠনও চলছে। দুম করে বিধায়ক ঢুকে পড়লেন শ্রেণীকক্ষে। কি করতে গেলেন তিনি? স্কুল কেন অপরিষ্কার, কেন পরিষ্কার করা হয়নি স্কুল, এ নিয়ে শিক্ষকের সঙ্গে বেশ কিছুক্ষণ চলল বাগবিতণ্ডা। যদিও মাস্টারমশাই একেবারে সাফ জানিয়ে দিলেন এরকম অনুমতি ছাড়া তিনি স্কুলে প্রবেশ করতে পারেন না। ব্যাপারটা সত্যি করে বলতে কি খুব লজ্জাজনক আমার কাছে শিক্ষক হিসাবে। আমি এই স্কুলে প্রায় 22 বছর শিক্ষকতা করছি, আর ওই 1.5 মাস মতো হলেই আমার 22 বছর শিক্ষকতা। আমার জীবনে তো এটা ঘটেনি, আশা করব কোনো শিক্ষকের জীবনে এটা না ঘটুক। এটা কেমন লেগেছে এটা আমার ছাত্ররা ভালো বলতে পারবে হয়তো, কারণ সে সময় তারাই উপস্থিত ছিল। এই আর কি। উনি বলছেন যে বারবার স্কুলের মতো অপরিষ্কার, সেই হ্যাঁ, কারণে আমি ক্লাসের মধ্যে ভিডিও, কিন্তু এখন ব্যাপারটা বলি, উনি আমি ক্লাসে ছিলাম, ওটা 8-এর ক্লাস ছিল, 4th পিরিয়ড চলছিল, আমি আমার সাবজেক্ট পড়াচ্ছিলাম। তো উনি পিছনের গেট দিয়ে ঢুকলেন, আমি প্রথম বুঝতে পারিনি হঠাৎ করে কি হলো। উইদাউট পারমিশন উনি ঢুকেছেন। ঢুকে আমাকে কিছু না বলেই ক্লাসের মেঝেটা দেখছিলেন, ফ্লোরটা দেখছিলেন, এবং আমাকে বললেন আপনি পড়াচ্ছেন ভালো কথা, তো এরকম এত নোংরা হয়ে আছে এটা আপনি দেখেননি? আমি বললাম আমি দেখেছি, এবং আমাদের কোনো মানে গ্রুপ ডি নেই, সাফাই কর্মী নেই। আমি বাচ্চাদেরকে দিয়ে, এগুলো তো ধরুন বাচ্চাদের ডিউটি নয়, তাদেরকে আমরা ভালোবেসে করাতে পারি, যে বাবা স্কুলটাও তোমার বাড়ি, একটু করো, আমরাও প্রয়োজনে হাত লাগাতে পারি। তো আমি বললাম যে একটু পরিষ্কার করে দেবে, তাহলে যেহেতু এটা 4th পিরিয়ড, ক্লাসটা হয়ে যাক, মিড ডে মিলটা খেয়ে নিয়ে করবে। সে বাচ্চারা বললো ঠিক আছে স্যার। তারপর উনি এসে গেলেন হঠাৎ। এরপর উনি বললেন আপনি দেখেননি? আমি বললাম হ্যাঁ আমি দেখেছি, এবং বাচ্চাদেরকে বলেওছি আপনি জিজ্ঞাসা করতে পারেন। উনি বাচ্চাদেরকে জিজ্ঞাসাও করলেন যে আমি বলেছি কিনা, নির্দেশ দিয়েছি কিনা। নির্দেশ তো নয়, অনুরোধই বলবো এটা আমি। বাচ্চারা বললো হ্যাঁ স্যার আমাদেরকে বলেছেন। আমি ওনাকে তখন জিজ্ঞাসা করলাম আপনি আমার পারমিশন ছাড়া আমার ক্লাসে এলেন, এটা বলে আসতে হতো না? উনি বললেন না আমি তো পিছনের গেট দিয়ে ঢুকেছি প্রথম বললেন, তারপর বললেন আমি আসতে পারি। যে আমি বললাম না দেখুন, আমি যতটুকু জানি একজন শিক্ষক হিসাবে, একজন শিক্ষক ক্লাসে থাকাকালীন আপনি কেন কেউই ক্লাসে ঢুকতে পারেন না উইদাউট পারমিশন। আমার গ্রামের স্কুল পাশেই প্রাইমারি স্কুল আছে এবং হাই স্কুল আছে। আমি বিধানসভাতে এই যে সেশন গেল তার দুটো সেশন বাদে আমি বলেছিলাম আর কি, বিধানসভায় বলেছিলাম যে আমার কুশমুড়ি হাই স্কুলের মানে যে প্রবলেম, কুশমুড়ি হাই স্কুলের যাবতীয় মেরামত করার জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন আছে। এবং প্রাইমারি স্কুলেও বলেছিলাম, সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওটা গ্র্যান্ট করেছিলেন 2,56,000 টাকার এই হাই স্কুলের জন্য। আর এইটা প্রায় মোটামুটি এইটাও 2 লাখের উপর এই প্রাইমারি স্কুলটা। এখানে দেখুন এটা রং হয়েছে, আপনি দেখুন এই প্রাইমারি স্কুলটা রং হয়েছে, কিন্তু এখানে আজ আমি বেরোনোর সময় দেখছি যে স্কুলের এত নোংরা অবস্থা, পুরো সার্কুট তৈরি হয়ে গেছে স্কুলের ঢুকার গেটে।
পুরো সারপুর তৈরি হয়ে গেছে, একটা গার্বেজ মানে জমা করে দিয়েছে এটা। আমি স্কুলে ঢুকে যিনি পড়াচ্ছিলেন মাস্টারমশাই, আমি ওনাকে বললাম যে আপনি যে পড়াচ্ছেন, তা আপনি যেখানে পড়াচ্ছেন সেটাকে মন্দির ভাবুন, কেন এরকম অবস্থা, এত নর্দমা হয়ে আছে, তো গার্বেজ কেন? আপনি বলবেন না, আপনি স্টুডেন্টদেরকে বলবেন না যে এই অবস্থা কেন? আপনার কথা শুনবে না? আপনি একজন টিচার আছেন। ওনারা অভিযোগ করছেন যখন স্কুল চলছিল আপনি পারমিশন ছাড়াই স্কুলে মাস্টারকে হুঁশিয়ারি দেন যে ঢুকেন। না, একটা জিনিস দেখুন, আমি তো ওনার সামনে ঢুকি না, এটা পুরো হলঘর ছিল, হলঘর মাঝখানটা পার্টিশন নাই, অথচ পুরোটাই হলঘর, পুরোটা হলঘর। আমি হলঘরে পেছু দিয়ে আমি অবস্থাটা দেখছি যে কি অবস্থা হয়ে আছে। আর নিশ্চয়ই একটা স্বাভাবিক, যখন আমি ওনার এই সামনে দিয়ে ঢুকতাম, ওনাকে নিশ্চয়ই আমার একটা তাকে ইয়ে করা দরকার ছিল, কিন্তু এটা নয়। আমি ওনার সামনে দিয়ে, আমি বাইরে দিয়ে ঢুকেছি, বাইরে দিয়ে পুরো হলঘরের পেছনে ঢুকেছি। বাঁকুড়া থেকে এবার সোজা চলে যাব নদিয়ার পলাশীপাড়ায়। এবার ভোটাবয়ে একজন জনপ্রতিনিধি বেরিয়েছিলেন এক প্রকল্পের উদ্বোধন করতে। ইনি আবার যে সে জনপ্রতিনিধি নন, ইনি হলেন মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে জেলে বেশ কিছুদিন কাটিয়েছিলেন ইনি। নদিয়ার পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ইনি। পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে আবার চুপ চুপ স্লোগান শুনতে হলো। এটা 8 কিলোমিটার রাস্তা লম্বা তৈরি করার পর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে কিভাবে এই রাস্তাটা এবং এই সড়কটার মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষকে একটি সুগম পথ উপহার দিতে পারি। এবার যাওয়া যাক আসানসোলের দিকে। এখানে আবার ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি বসানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির তরজা বেঁধে গেল। আসানসোলের কুলটির নিয়ামতপুরে ইস্কন রোডের পাশে ডক্টর বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তি বসানোর উদ্যোগ নেন বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার। কিন্তু তার আগে আসরে শাসক দল আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ সদস্য ইন্দ্রাণী মিশ্র নারকেল ফাটিয়ে এবং ছবি লাগিয়ে শিলান্যাস করলেন। তার বক্তব্য, এই মূর্তি বসানোর পরিকল্পনা দীর্ঘদিনের, আজকের নয়। এটা বিজেপি হাইজ্যাক করার চেষ্টা করছিল বা করেছে। আমরা এখানে বহু দিনের আমাদের পরিকল্পনা ছিল, এখানে ভিতটাও কাটা আছে আপনারা দেখতে পাবেন। তখন ইসকো আমাদেরকে বাধা দিয়েছিল বাবা সাহেবের মূর্তি বসানোর জন্য। এই পরিকল্পনাটা আমাদের অনেক দিনকার পরিকল্পনা ছিল, ওরা পরিকল্পনা হাইজ্যাক করেছে। যাই হোক, বাবা সাহেবের মূর্তি শুধু বসালে তো হবে না, বাবা সাহেবের আদর্শে চলতে হবে। বিজেপি বা তার বিধায়ক কি বাবা সাহেবের আদর্শে চলেন? বাবা সাহেবকে মনের মধ্যে রাখতে হবে, বাবা সাহেবের পথে চলতে হবে। আমরা আজকে দেশের যা পরিস্থিতি, কেন্দ্র সরকার সারা দেশের যা অবস্থা করে রেখেছে, যারা একদম প্রান্তিক সম্প্রদায়ের মানুষ, তাদের উপর অত্যাচার চলছে। এই মুহূর্তে বাবা সাহেবের ভীষণ দরকার আবার আমাদের দেশে। আমাদের এখানে আমরা আজকে শিলান্যাস করলাম, বাবা সাহেবের মূর্তি আমাদের এখানে বসানো হবে। আগামী 14ই এপ্রিল বাবা সাহেবের 135তম জন্মদিবস উপলক্ষে আমাদের এখানে বাবা সাহেবের একটি মূর্তি প্রতিষ্ঠা করা হবে। মানে ওই আর কি, কেউ কারুর জায়গা ছাড়তে নারাজ। সামনে ভোট, যে জায়গা ছাড়া যাবে না, এটা তো বলাই যায়। একেবারে কোমর বেঁধে ময়দানে নেমেছেন তারা। আজকের ভিডিও শুরু করেছিলাম বাঁকুড়া থেকে, একেবারে শেষেও পৌঁছে যাব সেই বাঁকুড়াতেই। বাঁকুড়ার সোনামুখী বিধানসভার হামিরপুর গ্রাম পঞ্চায়েতের নিমাইনগর গ্রাম। আর এই গ্রামের মধ্যেই রয়েছে একটা ফুটবল মাঠ। এখানে একটি সাংস্কৃতিক মঞ্চ তৈরির জন্য বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা বরাদ্দ করা হয়। সেই মঞ্চ নির্মাণে কাজ শুরুর আগে ঘটা করে শিলান্যাস অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। দেখলেন, বিধায়ক আর কারুর জন্য কোনো অপেক্ষা করেননি, সময়ও নষ্ট করেননি। নিজের হাতেই তিনি তুলে নিলেন কুড়ুল, নিজেই মাটি খুঁড়তে শুরু করে দেন। নিমাইনগর গ্রামের মানুষ আমার কাছে আবেদন করেছিলেন, তাদের একটি খেলার মাঠ আছে, সেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে
যাতে ভালোভাবে করতে পারেন তার জন্য একটি সাংস্কৃতিক মঞ্চের জন্য আবেদন করেছিলেন। আমি আমার বিধায়ক ফান্ড থেকে সেটা দিয়েছি, দেওয়ার পরে অনুমোদন হয়েছে, কাজ শুরু হবে। আজকে ওই গ্রামের মানুষ আমাকে আবেদন করেছিলেন যে আপনি একবার আসুন, ভিত পুজো করে দিয়ে যান, আমরা ভিত পুজো করব। তো গ্রামের মানুষ এত আনন্দিত, কারণ ওই মাঠের জন্য, ওই গ্রামের জন্য কেউ ভাবেনি এতদিন। এত আনন্দিত, তারা বাজনা করেছেন, মাইক করেছেন, পুরোহিতকে ডেকেছেন, পুজোর ব্যবস্থা করেছেন। তো আমি গিয়ে সেই সমস্ত পুজোতে অংশগ্রহণ করেছি এবং সেই ভিত পুজোতে অংশগ্রহণ করেছি। গ্রামের মানুষ আনন্দ উৎসবের পরিবেশ তৈরি করে সেখানে মিষ্টি বিতরণ করেছেন, আমিও সেটাতে অংশগ্রহণ করেছি। শিলান্যাসের অনুষ্ঠান শেষ করে তিনি বের হতেই তার উপরে হামলা করে দুষ্কৃতীর দল। হাজির হয়ে এবং এখানেই শেষ নয়, গ্রামবাসীদেরও মারধর শুরু করা হয়, এমনই অভিযোগ করছেন বিধায়ক। এখন আমি বেরিয়ে যাবার কিছুক্ষণ পরে, যখন আমাদের ওখানে কোনো কার্যকর্তা ছিল না, তেমন শুধু বারুদ ঘোষ ছিল, তখন ওই বারুদ ঘোষের উপরে হামলা করে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। এবং কিছু না পেয়ে গরিব মানুষ যারা বাজনা বাজাতে গেছে তাদের সেই বাজনাগুলোকে ভেঙে দিয়েছে। গরিব মানুষ টোটো চালাচ্ছিল, সেই টোটোটাকে ভেঙে দিয়েছে, মাইক ভেঙে দিয়েছে। এই গরিব মানুষগুলোকে তৃণমূল একটা টাকা দিতে পারবে না, কিন্তু তারা তাদের বাজনাগুলোকে ভেঙে দিয়েছে। 4.5 বছর দেখতে পাওয়া যায়নি, এখন মঞ্চ তৈরি করতে যাচ্ছেন, এখন কোথাও মনসা স্থান তৈরি করতে যাচ্ছেন, এখন ক্লাব তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এলাকার যুব সমাজের একটা অংশ বিধায়ক সাহেবের কাছে জবাবদিহি চাইতে গিয়েছিলেন যে আপনাকে তো 4.5 বছরে দেখতে পাইনি, আজ হঠাৎ কেন যুব সমাজকে পথে নামাচ্ছেন। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথীর 1500 টাকা যুব সমাজের জন্য প্রতি মাসে বরাদ্দ করেছেন, আজ ক্লাব তাদের প্রয়োজন নেই, তাদের দরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথ, মানে যুবর সাথী। সেই জন্যই দিবাকর ঘরামকে হয়তো কিছু করেছে বলে শুনলাম। মানে কি বোঝা গেল? তৃণমূল, বিজেপি বা অন্যান্যরা সব দলই আপাতত মাঠে নেমে পড়েছে। 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কেউই। এখন তারা মানুষের পাশে থাকতে চাইছে, হাতে হাত মিলিয়ে কাজ করতে চাইছে, আবার একে অপরকে দোষারোপ করতেও কিন্তু ছাড়ছেন না তারা। ভোট বাংলার এই ছবি আপনাদের কেমন লাগলো আর কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। ভোটবঙ্গের এমন আরও ছবি আগামী দিনে তুলে ধরবো আমরা আপনাদের সামনে। তার জন্য নজর রাখতে হবে আর প্লাস নিউজের পর্দায়।